নবম শ্রেণীর ছাত্রীরা আজকের লাইফ সায়েন্স রিভিশন ক্লাসে আমি তোমাদের জীববিদ্যা ও মানব কল্যাণ এই চ্যাপ্টারটা রিভাইজ করাব। এই চ্যাপ্টারে শুরুতে প্রথমেই আছে অনাক্রম্যতা সম্পর্কে ধারণা। অনাক্রম্যতা বা ইমিউনিটি বলতে বোঝায় যে রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। আচ্ছা, অনাক্রম্যতা পড়তে গেলে দুটো জিনিস সম্বন্ধে জানতে হবে, একটা হচ্ছে অ্যান্টিবডি আর একটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন হচ্ছে যেসব বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদের অ্যান্টিজেন বলে। যেমন প্রোটিন, বৃহদাকার পলিস্যাকারাইড, নিউক্লিয় প্রোটিন ইত্যাদি। অ্যান্টিজেন দু রকম হয়, এক্সোজেনাস অ্যান্টিজেন এবং এন্ডোজেনাস অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি হচ্ছে দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য দেহে এক ধরনের প্রোটিনের আবির্ভাব ঘটে, তাকে বলবো অ্যান্টিবডি। দেহে 5 রকমের অ্যান্টিবডি দেখা যায়। এগুলো হলো আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি আর আইজিই। আইজিজি যে প্রকার অ্যান্টিবডি, আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এই ইমিউনোগ্লোবিউলিন জি বা আইজিজি এরা রক্তে বেশি থাকে, তবে লসিকার অন্ত্রেতেও পাওয়া যায়। এরা ব্যাকটেরিয়া, ভাইরাস ধ্বংস করতে সক্ষম। আইজিএ এই প্রকার অ্যান্টিবডি মনোমার বা ডাইমার হিসাবে থাকে। স্তনগ্রন্থি থেকে ক্ষরিত কোলোস্ট্রামে এই ধরনের অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে। আইজিএম এরা সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি, রক্তে এরা পেন্টামার হিসাবে থাকে। এরা লসিকা এবং বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে। আইজিডি এরা রক্তে 0.2% থাকে। এরাও মনোমার হিসাবে বি লিম্ফোসাইটের উপরিতলে সংলগ্ন থাকে। আইজিই রক্তে এর পরিমাণ নগণ্য, 0.1% মতো। এরা মনোমার অবস্থায় মাস্ট কোষ ও বেসোফিল শ্বেতকণিকার পর্দায় অবস্থান করে। এবার বলছি অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডি ওয়াই আকৃতি বিশিষ্ট একটা পলিপেপটাইড শৃঙ্খল। বেশিরভাগ অ্যান্টিবডিতে 2 জোড়া পেপটাইড চেন থাকে। এদের দুটো ভারী চেন বা এইচ চেন আর দুটো হালকা চেন বা এল চেন থাকে। প্রত্যেকটা ভারী চেন 400টার বেশি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি, আর প্রত্যেকটা হালকা চেন 200টির বেশি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি। আর এই যে 4টি পেপটাইড চেন এরা পরস্পর ডাইসালফাইড বন্ড দিয়ে সংলগ্ন থাকে হয়ে একটা ওয়াই আকৃতি বিশিষ্ট গঠন সৃষ্টি করে। প্রত্যেকটা অর্ধাংশ হালকা চেন এবং একটা ভারী চেন নিয়ে তৈরি। তারা আবার ডাইসালফাইড বন্ধন দিয়ে যুক্ত থাকে। ভারী ও হালকা চেনের মধ্যে দুটো সুস্পষ্ট অঞ্চল থাকে। উভয় চেনের অগ্রভাগের অঞ্চলকে বলছে পরিবর্তনশীল অঞ্চল। হ্যাঁ, এই যে ছবিতে দেখতে পাচ্ছ এই জায়গাটা বলছি, এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। আর একটা জায়গা যেটাকে বলবো অপরিবর্তনশীল অঞ্চল বা কনস্ট্যান্ট অঞ্চল বা সি অঞ্চল। হ্যাঁ, এটা হচ্ছে পরিবর্তনশীল বা ভেরিয়েবল অঞ্চল মানে ভি অঞ্চল, আর এটা হচ্ছে অপরিবর্তনশীল বা কনস্ট্যান্ট বা সি অঞ্চল। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্টিবডির গঠন। আচ্ছা, এবার অনাক্রম্যতা সম্বন্ধে ভাগগুলো বলছি। অনাক্রম্যতা কত রকম হয়? অনাক্রম্যতা 2 ধরনের, সহজাত অনাক্রম্যতা এবং অর্জিত অনাক্রম্যতা। অর্জিত অনাক্রম্যতাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, কোষভিত্তিক অনাক্রম্যতা এবং রসভিত্তিক অনাক্রম্যতা। আবার অনাক্রম্যতাকে অন্যভাবে দুটো ভাগ থাকতে পারে, সক্রিয় অনাক্রম্যতা আর নিষ্ক্রিয় অনাক্রম্যতা। এরপর টিকা সম্বন্ধে পড়তে হবে। টিকা বা ভ্যাকসিন যে হলো মানে কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বা টিকা বলে। ডক্টর এডওয়ার্ড জেনার প্রথম গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এরকম এখন বহুল প্রচলিত যে টিকা বা ভ্যাকসিনগুলো আছে সেগুলো হলো ডিপিটি,
বিসিজি, পোলিও, টাইফয়েড ভ্যাকসিন, এমএমআর, টিটি ইত্যাদি। হ্যাঁ, এই যে ভ্যাকসিন বা টিকাগুলোর ফলে কী হয়, দেহে একটা অ্যান্টিবডি সৃষ্টি হয়, ফলে রোগ আক্রমণ প্রতিরোধ হয়। আর টিকার মাধ্যমে ভ্যাকসিন দেহের মধ্যে প্রবিষ্ট হয় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষমতাকে হ্রাস করে। টিকাকরণের মাধ্যমে দেহে একটা কৃত্রিম অনাক্রমতারও সৃষ্টি হয়। আচ্ছা, এবার বলছি মানব দেহে রোগ সৃষ্টিকারী অনেক ধরনের জীবাণু আছে। হ্যাঁ, সেই জীবাণুগুলো কি হয়, মানব দেহে নানা রকম রোগ সৃষ্টি করে। আমাদের কি করতে হবে, আমি যখন এই চ্যাপ্টারটা তোমাদের পড়িয়েছি তখন এই ডিটেলে সমস্ত রোগ, সেই রোগের যে প্যাথোজেন, তাদের প্রকৃতি, হ্যাঁ, সেই রোগের কি কি উপসর্গ হয়, হ্যাঁ, আর সংক্রমণ পদ্ধতিটাই বা কীরকম, এগুলো খুব ডিটেলে আলোচনা করেছি। সেগুলো সব দেখবে বইতেও বেশ চার্ট মতো করে দেয়া আছে। হ্যাঁ, এগুলো তোমরা প্রত্যেকটা রোগের নাম, তাদের প্যাথোজেনের প্রকৃতি, উপসর্গ আর সংক্রমণ পদ্ধতি পড়বে। ডায়রিয়া, তারপরে ম্যালেরিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া, টিটেনাস, তারপরে যক্ষা, ডেঙ্গু, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, এইডস, এবং এই প্রায় 10টা মতো হচ্ছে তোমাদের, এই 10টা রোগ সম্বন্ধে তোমরা পড়বে। আচ্ছা, এরপর আসছে ধৌতকরণ। ধৌতকরণে মানে কি, ধোয়াত কথাটা থেকে এসছে, যে উপায়ে আমরা ডিটারজেন্ট, সাবান, পেস্ট, অ্যান্টিসেপটিক লোশনের সাহায্যে হাত, পা, মুখ, দেহ, পোশাক পরিচ্ছদ এসব পরিষ্কার করে জীবাণুমুক্ত করি, তাকে ধৌতকরণ বলে। ধৌতকরণের জন্য বিভিন্ন উপাদান থাকতে পারে, যেমন ধরো দাঁত মাজার জন্য টুথপেস্ট থাকে, হাত মুখ ধোয়ার জন্য জীবাণুনাশক সাবান থাকে, স্নানের সময় সারা দেহ পরিষ্কার করার জন্য নানা রকম সুগন্ধিযুক্ত সাবান আমরা ব্যবহার করি। আবার পোশাক পরিচ্ছদ এগুলো পরিষ্কারের জন্য থাকে ডিটারজেন্ট, আর ক্ষতস্থান ধোয়ার জন্য থাকে নানা অ্যান্টিসেপটিক লোশন, এই ডেটল, স্যাভলন ইত্যাদি এগুলো থাকে। আর ধৌতকরণ বলতে কি কি, একটা তো মুখ ধোয়া হতে পারে, দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের টুকরোগুলো আটকে থাকে, সেগুলো আমাদের মুখ ধোয়া ভালো করে কুলকুচো করে, সেগুলো, কারণ সেই খাবারের টুকরো আটকে থাকলে সেগুলো পচে যায় এবং মুখে দুর্গন্ধ হয়। এছাড়া দাঁতের গোড়াটা আলগা হয়ে যেতে পারে, হ্যাঁ, ফলে দাঁত সময়ের অনেক আগেই দাঁত পড়ে যেতে পারে, মাড়ি থেকে পুঁজ রক্ত বেরাতে পারে, সব নানা রকম কঠিন সমস্যার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, সেজন্য সকালে উঠে ব্রাশ এবং রাতেও শোয়ার আগে ভালো করে ব্রাশ করতে হবে, আর চোখ মুখ ভালো করে জল দিয়ে ধুতে হবে। এছাড়া হাত পা ধোয়া, বাইরে থেকে নানা জীবাণু আমাদের হাত ও পায়ে নানা জায়গায় আমরা হাত দিই, বা বিভিন্ন বস্তু বিভিন্ন সময় আমরা টাচ করছি, হ্যাঁ, এইগুলো থেকে বাড়িতে এসে কি হয়, ভালো করে হাত পা ধুতে হয়। আর স্নান করলে দেহ পরিষ্কার হয়, প্লাস বেশ ঠান্ডা হয়, শীতল হয়। হ্যাঁ, সাবান দিয়ে পরিষ্কার করে চান করতে হবে, তাহলে কোনো চর্মরোগও হতে পারে না। পোশাক পরিচ্ছদকেও রেগুলার মানে পরিষ্কার করতে হবে, ধুতে হবে ইত্যাদি। আর কোথাও পড়ে টরে গেলে, কেটে ছড়ে গেলে ক্ষতস্থানে যাতে ধুলো বালি বা ইত্যাদি জীবাণু না দখল করতে পারে ক্ষতস্থানটা, সেই জন্য ভালো করে মানে জীবাণুনাশক বা মানে অ্যান্টিসেপটিক ওষুধ এগুলো দিয়ে পরিষ্কার করে লাগিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে। আচ্ছা, এবার বলছি মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা। হ্যাঁ, জীবাণু বলতেই আমাদের একটা ধারণা হয় তো, যে জীবাণু শুধু ক্ষতি করে, কিন্তু তা নয়। দেখা গেছে যে জীবাণু আমাদের অনেক রকম উপকারও করে। এরকম জীবাণুরা যে আমাদের বিভিন্ন মানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের নানাভাবে আমরা জীবাণুদের থেকে উপকৃত। হ্যাঁ, সে ক্ষেত্রগুলো হলো, একটা হতে পারে খাদ্য সামগ্রী উৎপাদনে, যেমন দই, পনির, মাখন এগুলো তৈরিতে সাহায্য করে। মদ্যশিল্পে ফলের রস, খেজুরের রস এগুলো গেজিয়ে মদ উৎপাদন করা হয়। হ্যাঁ, সেইভাবে সেই উৎপাদনেও সাহায্য করছে। ওষুধ উৎপাদনে নানা রকম অ্যান্টিবায়োটিক আছে, এই যে স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, এই ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধগুলোতে নানা রকম জীবাণু সাহায্য করে। ভ্যাকসিন উৎপাদনে, যক্ষা, কলেরা, প্লেগ, হুপিং কফ ইত্যাদি তৈরিতে ওই জীবাণু বা মৃত বা মানে জীবিত জীবিত কিন্তু নির্জীব টাইপের জীবাণুকে ব্যবহার করা হয়। ভিটামিন উৎপাদনেও
কিছু কিছু জীবাণু ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তাহলে এইসব নানা ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবাণুদের বেশ একটা উপকারী ভূমিকা আছে। এবার বলছি অণুজীব বা জৈব সার বা বায়ো ফার্টিলাইজার। যে সক্রিয় গোষ্ঠীর অণুজীব যেমন ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এককভাবে বা সম্মিলিতভাবে পরিবেশে কোনো ক্ষতি না করে জমির উর্বরতা বাড়ায়, শস্য ফসল উৎপাদনকারী গাছদের পুষ্টি যুগিয়ে তাদের সক্রিয় বৃদ্ধিতে সাহায্য করে, তাদের জীবসার বা বায়ো ফার্টিলাইজার বলে। জীবসার অণুজীবরা প্রধানত 3 রকম হয়: ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ও মাইক্রোরাইজা। ব্যাকটেরিয়া হচ্ছে যে অনেক ব্যাকটেরিয়া আছে যারা বায়ুর মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এরা মুক্তজীবী হতে পারে, যেমন অ্যাজিটোব্যাক্টেরিয়া, ক্লস্ট্রিডিয়াম ইত্যাদি মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া যারা বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মাটিতে আবদ্ধ করে। আবার মিথজীবী ব্যাকটেরিয়া হতে পারে, যেমন রাইজোবিয়াম শিম্বি গোত্রে মূলে অর্বুদ সৃষ্টি করে তার মধ্যে বাস করে। তারাও কি করে না, নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিশিয়ে দেয়, আর গাছগুলো মরে গেলে কি হয়, মাটির সঙ্গে মিশে যায়, তখন দেহস্থ নাইট্রোজেন উপাদান মাটিতে মিশে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। এই হলো ব্যাকটেরিয়া। এবার সায়ানোব্যাকটেরিয়া বলতে মাটিতে বসবাসকারী সায়ানোব্যাকটেরিয়া কারা না, নীলাভ সবুজ শৈবাল যাদের আমরা বলি। তারা কি করছে, মাটি থেকে কিছু নীলাভ সবুজ শৈবাল আছে যারা কি করছে না, মাটির বায়ু থেকে নাইট্রোজেনকে শোষণ করে, ফলে নাইট্রোজেন সংবর্ধন ঘটে এবং মাটি উর্বর হয়। কৃষিক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়া চাষ করে প্রায় 7.8 লক্ষ টন নাইট্রোজেন উৎপাদন করা যেতে পারে, যার মূল্য 15 থেকে 17 লক্ষ টন ইউরিয়ার সমান। ইউরিয়া সারের নাম আমরা সবাই জানি। তার মানে ইউরিয়ার থেকেও এটা কত কার্যকরী দেখো। অ্যানাবিনা, নাস্টক, আলোসিরা এসব হচ্ছে বিভিন্ন ধরনের সায়ানোব্যাকটেরিয়া যারা নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটাতে পারে। আচ্ছা, ব্যাকটেরিয়া হলো, সায়ানোব্যাকটেরিয়া হলো। এবার 3 নম্বর হচ্ছে মাইক্রোরাইজা। এরা কিন্তু একটা বিশেষ ধরনের ছত্রাক, পাইন গাছের মূলে বাস করে। এইসব মাইক্রোরাইজার জন্য গাছ মাটি থেকে অধিক মাত্রায় পুষ্টি উপাদান শোষণ করতে পারে। মাইক্রোরাইজায় ছত্রাক যেমন গাছের কাছে আশ্রয় পায় ও তার থেকে পুষ্টি আহরণ করে, তেমনি সেটা আবার গাছকে মাটি থেকে পুষ্টি আহরণেও সাহায্য করে। মাইক্রোরাইজা ছত্রাকে 2 ধরনের অবস্থান দেখা যায়, বহিঃ মাইক্রোরাইজা ও অন্তঃ মাইক্রোরাইজা। 2 ধরনের মাইক্রোরাইজা দেখা যায়। আচ্ছা, এরা এই নিয়ে হলো এই যে আলোচনা করলাম, এই নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা ডিটেলস আমি আগে পড়েছি, এখন একবার মেন পয়েন্টগুলো আলোচনা করলাম। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে নানা ধরনের প্রশ্ন হতে পারে। অনুশীলনীতে যে ধরনের প্রশ্নগুলো আছে, শর্ট কোশ্চেন বা তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন বলো, কি শূন্যস্থান বলো, সত্য মিথ্যা নিরূপণ বলো, এক কথা উত্তর দাও, এই শর্ট কোশ্চেনগুলো সব করবে, প্লাস সংক্ষেপে উত্তর দাও, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, এগুলো যা আছে সমস্ত প্রশ্ন বইয়ে পাবে, আমি পড়িয়েছি সেখানে পাবে, সেখান থেকে সব সুন্দর করে তৈরি করবে। আজকে আমি কিছু প্রশ্ন তোমাদের বলছি যেগুলো তোমরা অবশ্যই নিজেরা তৈরি করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে প্রথমে আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো তুলনামূলকভাবে একটু বড় প্রশ্ন, আর সেগুলো নিয়ে আমি একটু আলোচনাও করে দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো 1 নম্বর, অ্যান্টিবডি কয় প্রকার ও কি কি? অ্যান্টিবডি 5 রকম হয়: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। প্রশ্ন যদি 2 নম্বর থাকে এই পর্যন্ত লিখলেই হবে, কিন্তু প্রশ্নে যদি 3 বা তার বেশি কিছু থাকে তখন কিন্তু এই 5 রকম সম্বন্ধে একটু করে তোমাদের লিখতে হবে। যেমন আমি একটু আগে এই 5 রকম অ্যান্টিবডি সম্বন্ধে বললাম, ঠিক যেভাবে বললাম সেইভাবে তোমরা এই 5 রকম অ্যান্টিবডি বর্ণনা দেবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন হলো, খাদ্য সামগ্রী উৎপাদনে জীবাণুদের ভূমিকা লেখো। খাদ্য সামগ্রী ও ওষুধ উৎপাদনে জীবাণুদের ভূমিকা লেখো। আচ্ছা, প্রথমে বলি খাদ্য সামগ্রী উৎপাদনে জীবাণুর ভূমিকা। দই, পনির, মাখন, ঘোল, ইডলি,
ইত্যাদি ধরনের বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনের জন্য ব্যাকটেরিয়াদের কাজে লাগানো হয়। আর ওষুধ উৎপাদনে জীবাণুদের ভূমিকাতে বলবে নানা রকম অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি উৎপাদনের জন্য নানান জীবাণুদের ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, ধৌতকরণের গুরুত্বগুলো লেখো। ধৌতকরণের অনেক গুরুত্ব হয়, তার মধ্যে যেটা বলবে যে ধৌতকরণের মাধ্যমে আমাদের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক সব রোগ জীবাণুদের রোগ আক্রমণের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। স্বাস্থ্যবান রোগহীন শরীর গড়তে গেলে ধৌতকরণের গুরুত্ব অনস্বীকার্য। 4 নম্বর প্রশ্ন, কোন কোন টিকা ডিপথেরিয়া, টিটেনাস এবং যক্ষ্মা রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? দেখো এখানে 3টে রোগের নাম হয়েছে, কাজে উত্তরও 3টে হবে। এক এক করে বলছি। যে প্রথম বলেছে ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে, ডিপথেরিয়া। আচ্ছা, ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে যে সুরক্ষা প্রদান করে যে টিকা, তার নাম হচ্ছে ডিপিটি। ডিপিটি ভ্যাকসিন ডিপথেরিয়া রোগের প্রতিষেধক। ঠিক আছে, তাহলে প্রথম উত্তর হবে ডিপিটি। আচ্ছা, এবার বলছি টিটেনাসটার কথা। যে টিটেনাস রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে যে টিকা, তাকে বলা হয় টিটেনাস টক্সয়েড। তাহলে টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনটা হচ্ছে টিটেনাস রোগের প্রতিষেধক। 3 নম্বর রোগের নামটা হচ্ছে যক্ষ্মা। আচ্ছা, যক্ষ্মার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে যে ভ্যাকসিন, তার নাম হচ্ছে বিসিজি। তাহলে বিসিজি ভ্যাকসিন যক্ষ্মা রোগের প্রতিষেধক। ঠিক আছে, 3টে রোগ বোঝা গেল। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্ন হচ্ছে জীবসারের প্রয়োজনীয়তাগুলো আলোচনা করো। আচ্ছা, জীবসার যেগুলো বায়ো ফার্টিলাইজার, মানে ওই যে বলা হলো ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়া বা মাইকোরাইজা, এক্ষুনি আলোচনা করলাম, সেই জীবসারগুলোর প্রয়োজনীয়তাটা কি? 1 নম্বর বলতে পারো জীবসার প্রয়োগে জমির উর্বরতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। 2 নম্বর রাসায়নিক নাইট্রোজেন সারের চাহিদা পূরণ করে। 3 নম্বর শস্যজাত উদ্ভিদের কোনো ক্ষতি করে না। 4 নম্বর মাইকোরাইজা বোধ বা হিউমাস মাটি সৃষ্টি করে। এই 4টে গুরুত্ব বা প্রয়োজনীয়তা আর কি জীবসারের। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন হলো অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখো। আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডির বেশ কয়েকটা পার্থক্য হয়, মানে বেশ কয়েকটা পয়েন্ট হয় পার্থক্যে। প্রথম ধরো, অ্যান্টিজেন হলো দেহে অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু, আর অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু। 2 নম্বর, রাসায়নিক প্রকৃতিতে এরা হচ্ছে প্রোটিন, তবে মানে এরা বলতে অ্যান্টিজেনের কথা বলছি, অ্যান্টিজেনরা হচ্ছে প্রোটিন, তবে গ্লাইকোপ্রোটিন বা পলিস্যাকারাইড জাতীয় হতে পারে। কিন্তু অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতিতে সবসময় প্রোটিনই হবে। 3 নম্বর, অ্যান্টিজেন সাধারণত লোহিত কণিকার কোষপর্দার উপরিতলে বা জীবাণু উপরিতলে অবস্থান করে, আর অ্যান্টিবডি সাধারণত প্লাজমায় থাকে। 4 নম্বর, অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি সৃষ্টি হয়, আর অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন সৃষ্টি হয় না। 5 নম্বর, অ্যান্টিজেন অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে, আর অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। এই হলো মোটামুটি একটু বড় প্রশ্নগুলো সম্বন্ধে বললাম। এবার একদম ছোট প্রশ্ন কয়েকটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আচ্ছা, যদি এরকম বলে যে 1 নম্বর প্রশ্ন, একটি সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ দাও। হ্যাঁ, এরকম প্রশ্ন করলাম ধরো, তাহলে কি বলবে? অনেকগুলো সায়ানোব্যাকটেরিয়ার কথা বলা আছে, তার মধ্যে যে কোনো একটা নাম বলবে। সে অ্যানাবিনা হতে পারে, নস্টক হতে পারে, হ্যাঁ, যে কোনো একটা সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ। আচ্ছা, 2 নম্বর, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে? ডক্টর এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করে।
3 নম্বর, ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি? ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। 4 নম্বর, অর্জিত অনাক্রমতা কয় প্রকার ও কি কি? অর্জিত অনাক্রমতা 2 প্রকার, কোষভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতা। 5 নম্বর, ওপিভির পুরো নাম কি? ওপিভির পুরো নাম হলো ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিছু বড় এবং ছোট প্রশ্ন আলোচনা করলাম। আজকের পড়া এই পর্যন্ত থাকলো।